যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে, কিন্তু বন্দুকের নল এখনো গরম। ট্রাম্প বলছেন সম্পূর্ণ বিজয়, ইরান বলছে ঐতিহাসিক প্রতিরোধ, আর এই দুই দাবির মাঝখানে পাকিস্তানের ইসলামাবাদে শুরু হয়েছে ইতিহাসের এক অদ্ভুত কূটনৈতিক নাটক। 40 দিনের বোমা বৃষ্টি, হাজার হাজার প্রাণ, হরমুজের তালাবদ্ধ দরজা আর আন্তর্জাতিক অর্থনীতির রক্তক্ষরণ। এসব কিছুর পরেও মূল প্রশ্নের উত্তর মেলেনি, এই যুদ্ধে আসলে জিতছে কে? মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হয়তো কিছু সামরিক জয় পেয়েছে, কিন্তু বৃহত্তর রাজনৈতিক লড়াইয়ে তারা ক্রমেই পিছু হটছে। 40 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। কয়েক ডজন শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতার মৃত্যু ঘটেছে। পেট্রোকেমিক্যাল কারখানা থেকে রেল সেতু সব ধ্বংস। বাইরে থেকে দেখলে মনে হয় বিশাল বিজয়, কিন্তু ভেতরের হিসাবটা সম্পূর্ণ উল্টো। কারণ এই যুদ্ধের আসল রাজনৈতিক লক্ষ্যগুলো কি ছিল? ইরানে রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো, গণ অভ্যুত্থান উস্কে দেওয়া, সশস্ত্র কুর্দি বাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে খাড়া করা এবং ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি চিরতরে বন্ধ করা। এর একটিও অর্জিত হয়নি। ইরানের রাজনৈতিক ব্যবস্থা অক্ষুণ্ণ আছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সক্ষমতা অক্ষুণ্ণ। এমনকি ইরানে ইন্টারনেট সেবা টানা 1000 ঘন্টার বেশি বন্ধ থাকার মধ্যেও রাস্তায় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে মানুষের ঢল নেমেছে। যুদ্ধ পরিস্থিতিতে যে জনগণ ভেঙে পড়বে, সেই ক্যালকুলেশন সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী এখন এই যুদ্ধের সবচেয়ে ধারালো অস্ত্র। যুদ্ধবিরতির আগে প্রায় 3000 জাহাজ হরমুজে আটকা পড়েছিল। চলাচল কমে গিয়েছিল 94%। তেলের দাম উঠেছিল প্রতি ব্যারেল $111-এরও বেশিতে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী দিয়ে যেতে হলে রিয়ালের টোল দিতে হবে। এই একটি ঘোষণাই বলে দেয় কার হাতে আসল নিয়ন্ত্রণ। যুক্তরাষ্ট্র পাল্টা ঘোষণা দিয়েছে ইরানের সব বন্দরে নৌ অবরোধের, কিন্তু সেই অবরোধ কতটা কার্যকর? চীনের একটি জাহাজ যুক্তরাষ্ট্রের অবরোধকে সরাসরি বুড়ো আঙুল দেখিয়ে হরমুজ পার হয়ে গেছে। বেইজিং মার্কিন অবরোধকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব পর্যন্ত ওয়াশিংটনকে চাপ দিচ্ছে হরমুজ অবরোধ তুলে নিতে। ইউরোপ আবার যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার বিকল্প পরিকল্পনা করছে। পশ্চিমের এই ভাঙনই ইরানের সবচেয়ে বড় কৌশলগত সাফল্য। ইসলামাবাদে বসেছিল ইতিহাসের এক অদ্ভুত দর কষাকষি। মার্কিন পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ আর জেরেড কুশনার, আর ইরান আলোচনায় বসেছে পুরোপুরি অবিশ্বাস নিয়ে। 21 ঘন্টার আলোচনায় কোনো চুক্তি হয়নি। কারণটা ইরান নিজেই বলে দিয়েছে। যুক্তরাষ্ট্র আলোচনায় এমন সব দাবি তুলেছে যা তারা যুদ্ধে পায়নি। ইরান পাল্টা 10 দফার এক কঠোর প্রস্তাব দিয়েছে, যেখানে হরমুজে তাদের প্রভাবের আনুষ্ঠানিক স্বীকৃতি, পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখার অধিকার এবং লেবাননে যুদ্ধবিরতি সম্প্রসারণের শর্ত রয়েছে। ট্রাম্প প্রশাসন শুরুতে ইতিবাচক সংকেত দিলেও পরে সরে আসে। বুধবার হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফা আলোচনার সম্ভাবনা নিয়ে তারা আশাবাদী, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন বার্তা নিয়ে সরাসরি তেহরানে পৌঁছেছেন। কূটনৈতিক শাটলের চাকা ঘুরছে, কিন্তু গন্তব্য এখনো অন্ধকার। যুদ্ধের ময়দানে সবচেয়ে নাটকীয় মোড় এসেছে আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাইর একটি বক্তব্যে। রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক পোশাক পরে দাঁড়িয়ে তিনি বললেন, আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কন সহ সব মার্কিন যুদ্ধজাহাজ ইরানের ক্ষেপণাস্ত্রের নিশানায়। শুধু তাই নয়, তিনি সরাসরি চ্যালেঞ্জ শুনলেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান শুরু করলে দারুণ হবে। আমরা হাজার হাজার মানুষকে জিম্মি করব এবং প্রতিটি জিম্মির বিনিময়ে $100 কোটি নেব। এই বক্তব্য কেবল রণহুঙ্কার নয়, এটি একটি পরিষ্কার বার্তা। ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি। আমেরিকা কি সেটা পারবে? যুক্তরাষ্ট্র নিজেও স্বীকার করেছে ইরানি বন্দরের নৌ অবরোধ কঠিন অভিযান হবে। ইরান ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য আর কখনো আগের মতো হবে না। যুদ্ধের সমীকরণ আক্ষরিক অর্থেই পাল্টে গেছে। যুদ্ধের মানবিক মূল্য এখন পশ্চিমের ঘনিষ্ঠ মিত্রদেরও বিবেক টলিয়ে দিচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলায় 2রা মার্চ থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন
2,000-এর বেশি মানুষ। একটি দিনেই শতাধিক বিমান হামলায় নিহত হয়েছেন 300 জন, যার মধ্যে 30 জন শিশু। 3.5 লাখেরও বেশি শিশু বাস্তুচ্যুত হয়েছে দক্ষিণ লেবাননে। লেবানন এই ঘটনাকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। যদিও 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন ট্রাম্প, তবে বিশ্বাস তাদের আদৌ কেউ করছে বলে মনে হয় না। প্রতিক্রিয়াটা লক্ষ্য করুন। যুক্তরাজ্যের অর্থমন্ত্রী র্যাচেল রিভস সরাসরি বলেছেন এই যুদ্ধ একটি ভুল এবং বিশ্ব আদৌ আগের চেয়ে নিরাপদ হয়েছে কিনা তা নিয়ে তিনি নিশ্চিত নন। ইতালি ইসরায়েলের সঙ্গে সামরিক চুক্তি নবায়ন স্থগিত করেছে। স্পেনে নেতানিয়াহুর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। পোপ চতুর্দশ লিও ইরানের পুরো সভ্যতা মুছে ফেলার হুমকিকে সত্যি অগ্রহণযোগ্য বলেছেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন বেআইনি যুদ্ধ শুরু করে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে এবং গোটা সভ্যতা ধ্বংসের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র মানুষের হৃদয় জয়ের লড়াইয়ে হেরে যাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় পাওয়া আইরনিক্যালি ইরানেরই। সামরিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়লেও কৌশলগতভাবে তেহরান এখন অনেক শক্তিশালী অবস্থানে। হরমুজের উপর বাস্তব নিয়ন্ত্রণ তাদের। মার্চ ও এপ্রিলে ইরান সন্তোষজনক পরিমাণে তেল বিক্রি করেছে। চীন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ইরানের তেল কিনছে। রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ নিয়ে আনা মার্কিন প্রস্তাব ভেটো দিয়ে ঠেকিয়ে দিয়েছে। এই চিত্রে একটি বার্তা স্পষ্ট, আমেরিকার একক আধিপত্যের যুগ শেষ হচ্ছে। যে দুনিয়া একসময় ওয়াশিংটনের ইশারায় চলত, সেই দুনিয়া এখন বহু মেরুকেন্দ্রিক। ইরানের প্রতিরোধ সেই নতুন বিশ্ব ব্যবস্থার সবচেয়ে দৃশ্যমান প্রমাণ। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে ট্রাম্পের নিজেরই দ্বিধা আছে। এই মুহূর্তে বলছেন যুদ্ধ শেষ হওয়ার পথে, তো পরমুহূর্তেই হুমকি দিচ্ছেন একদিনেই ইরানকে গুঁড়িয়ে দিতে পারি। এই অসামঞ্জস্যই বলে দেয় ট্রাম্পের সামনে ভালো কোনো বিকল্প নেই। ইরানের সঙ্গে চুক্তি না করলে অর্থনৈতিক চাপ বাড়বে, করলে ছাড় দিতে হবে, যা ঘরে রাজনৈতিক বিপদ ডেকে আনবে। অন্যদিকে ইরান সময় নিচ্ছে। 5 বছরের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব দিয়েছে। এটি সম্পূর্ণ নিরস্ত্রীকরণ নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর কথায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধ অথবা যুদ্ধবিরতি একটি বেছে নিতে হবে। এই শর্তের ভাষাটাই বলে দিচ্ছে কে দর কষাকষির টেবিলে আসলে উপরে বসে আছে। বিশেষজ্ঞদের চোখে এই যুদ্ধের মূল শিক্ষা একটাই, সামরিক শক্তি এবং রাজনৈতিক বিজয় এক জিনিস নয়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান ইতিহাসের এই পাঠ যুক্তরাষ্ট্র বারবার ভুলেছে। ইরান যুদ্ধ সেই ভুলের সর্বশেষ এবং সবচেয়ে ব্যয়বহুল অধ্যায়। হরমুজের তালার চাবি এখনও ইরানের হাতে। কূটনীতির দড়িটাও তারাই টানছে, আর ওয়াশিংটন বসে আছে এক চোরাবালিতে, যেখান থেকে বেরোনোর পথ কেউ দেখাতে পারছে না।